অবশেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পারলাম। আমরা যদি দ্য ক্যাম্পাস পত্রিকার খবরে দেখি, সেখানে বলা হয়েছে যে শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এএসটিএফ জানায়, মানে স্পেশাল টাস্ক ফোর্স জানায় যে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ সংগঠনের পর দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করতেছিলেন এবং সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করতেছিলেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 7ই মার্চ রাত এবং 8ই মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে, মানে রাত 12টার আগে পরে দিকে, এই সময়ে বনগাঁ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন 37 বছর বয়সী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং 34 বছর বয়সী আলমগীর হোসেন, তিনি ঢাকার বাসিন্দা। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করতেছিলেন। হাদী হত্যার আসামি ফয়সালকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। এরপর সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠালে 17 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদী মারা যান। হাদীর মৃত্যুর খবর এলে জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো দর্শক, ওসমান হাদী ছিলেন একজন সাহসী বিপ্লবী। তার খুনিদের গ্রেপ্তারের খবরে যার পর নাই আনন্দিত হয়েছি, কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও না কিছু প্রশ্ন থেকে যায়। যেমন পত্রিকার খবরে বলা হয়েছে যে হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা তারা করতেছিলেন। তার মানে হচ্ছে যে তারা ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করতেছিলেন। এখন আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে তারা খুনের মামলার আসামি এবং তারা এও জানে যে বাংলাদেশে গেলেই তাদের বিচার হবে। এটা জেনেও তারা কেন পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্তে এসেছিলেন বাংলাদেশে ঢোকার জন্য? নাকি এটা ভারতীয় পুলিশের সাজানো স্ক্রিপ্ট? হাদীকে বাদ জুমা মোটরসাইকেলে করে এসে গুলি করে দুষ্কৃতিকারীরা, এবং এর ঠিক 30 মিনিট পরেই অনলাইন ফ্যাক্ট চেকার দ্য ডিসেন্ট জানায় যে হাদী হত্যাকারীর নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এবং তারা ছিলেন হাদীর নির্বাচনী প্রচারণা টিমের সদস্য। যাই হোক, এই ঘটনার পরের দিনই আমরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের স্বামীর ফেসবুক পোস্টে জানতে পারলাম যে এই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ তারা ময়মনসিংহের ভালুকা বর্ডার দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এত দ্রুত হত্যাকারী কারা জানার পরেও কেন এদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো না? তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী হাদী হত্যার অভিযুক্তদেরকে গ্রেপ্তার করার কোনো চেষ্টাই করেনি? যদি নাই করে থাকে তাহলে আবারও একই প্রশ্ন যে কেন করেনি? দেখুন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি কিন্তু সস্তা কথা বলার লোক না। গত বছরের 22 ডিসেম্বর তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে মব দ্বারা অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদ স্বরূপ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে নোয়াব নামে একটি সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ সভায় নাহিদ বলেন যে শরীফ ওসমান হাদী হত্যা এবং তার পরবর্তী ঘটনা পরিকল্পনা আগে থেকেই তৈরি করা হয়েছিল এবং যার সঙ্গে সরকারের অভ্যন্তরের কিছু অংশ যুক্ত ছিল। নাহিদ ইসলাম বলতেছেন, সাংঘাতিক কথা, যিনি একজন সরকারে ছিলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সরকারের অভ্যন্তরের একটি গ্রুপ কেন এই কাজ করতে চাইবে এবং তারাই কি এই অভিযুক্তদের ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল? প্রশ্ন আসে। কিন্তু এই হাদী হত্যার তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের ভাষ্য মতে শরীফ ওসমান বিন হাদী নতুন ধারা রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতি করার কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর
তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা এবং পরিকল্পনায় শরীফ ওসমান হাদীকে গুলি করে মেরে ফেলা হয়। শরীফ ওসমান হাদীকে গুলি করেছিলেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তো এই হত্যাকাণ্ডের পর ফয়সাল এবং আলমগীর ছাড়াও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম তিনিও ভারতে পালিয়ে যান বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা। তো পুলিশ যে কথাগুলো বলেছিল সেটার ভিডিওটা আপনাদেরকে কপিরাইট আইনের কারণে শোনাতে পারবো না, কিন্তু আপনারা অডিওটা একটু শুনুন। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। তো গত বছরের 28শে ডিসেম্বর ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। তো এই নজরুল ইসলাম বলেছেন যে ভারতের পুলিশ ইনফরমালি তাদের জানিয়েছে যে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের দুই সহযোগী পুত্তি এবং স্বামীকে তারা গ্রেপ্তার করেছে, এবং খুব সম্ভবত 28শে ডিসেম্বর বা তার আগে পরে হবে জুলকারনাইন সাহের স্বামী তিনি তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে ভারতে এই ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ গ্রেপ্তার হয়েছিলেন। যদিও আমি ফেসবুক পোস্টটা খুঁজে পাইনি, হয়তো স্বামী ভাই এটা ডিলিট করে দিয়েছেন। তো যখন এই 28শে ডিসেম্বর এই পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন যে ভারতীয় পুলিশ তাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের দুই সহযোগী পুত্তি এবং স্বামীকে তারা গ্রেপ্তার করেছে, তার একদিন পর 29শে ডিসেম্বর মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো চ্যানেলেই মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং কোনো বাংলাদেশিকেই গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। এবং ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীও বাংলাদেশ পুলিশের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। মেঘালয় সীমান্তরক্ষী বাহিনীর ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে ময়মনসিংহের হালুয়াঘাট সেক্টর থেকে সন্দেহভাজনদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার কোনো প্রমাণ নেই এবং এই হাদী হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সীমান্ত পার হওয়া এবং এই ঘটনায় তাদের সহযোগী পুত্তি ও স্বামী নামে দুইজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য, সরজমিন যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলেই ভারতীয় বিএসএফ দাবি করেছিলেন। তাহলে আমার 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে কে মিথ্যা বলতেছেন? বাংলাদেশ পুলিশ বলতেছে যে খুনিদের দুই সহযোগী মেঘালয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু ভারতের মেঘালয় পুলিশ বলতেছে যে তারা এমন কাউকে গ্রেপ্তার করেননি। এরপরেই জানুয়ারির প্রথম সপ্তাহে ফয়সাল করিম মাসুদের 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে লাইভে তিনি দাবি করেন যে ফয়সাল দাবি করেন যে বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করতেছেন এবং একাধিক ফ্যাক্ট চেক করে দেখিয়েছেন যে লাইভ ভিডিওগুলো জেনুইন, এটা এআই দ্বারা সম্পাদিত না। এই বিষয়ে ডিবি প্রধান শফিকুল ইসলামকে প্রশ্ন করলে তিনি বলেন যে ভিডিও বার্তাটি সঠিক, তবে তার অবস্থান দুবাই নয়, আমরা তদন্তে পেয়েছি তিনি ভারতে আছেন। তার মানে এখানেও দেখেন এই জানুয়ারির প্রথম দিকে ডিবি প্রধান শফিক বলতেছেন যে ফয়সাল করিম ভারতে আছেন। তাহলে 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে ডিবি প্রধান শফিকুল কিভাবে শতভাগ নিশ্চিত হলেন যে ফয়সাল করিম আলমগীর ভারতেই আছে? আমার অনুমান দর্শক, আমার মনে হয় যে এই ফয়সাল করিম 13 তারিখে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই সে এবং তার পার্টনার আলমগীর শেখ ভারতীয় পুলিশের হাতে হয়তো বা 28-29 তারিখ বা এর আশেপাশে কোনো এক সময় গ্রেপ্তার হয়। তাহলে আমার 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি গ্রেপ্তার হয়ে ভারতের কারাগারে থেকেই থাকে তাহলে ভারতীয় পুলিশ স্বীকার করলো না কেন যে ফয়সাল করিম কারাগারে? এখানে 2টি কারণ হতে পারে। 1 নম্বর কারণ হলো যেহেতু ইউনূস সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খারাপ ছিল, তাই হয়তো ভারত
বাংলাদেশে একটি নতুন সরকার আসার জন্য অপেক্ষা করতেছিল। দ্বিতীয় কারণটা হতে পারে যে হয়তোবা ফয়সাল করিমকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ প্রচুর পরিমাণে টাকা পয়সা ঢেলেছে ভারতীয় পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে, হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন কেন গ্রেপ্তার দেখানো হলো? দেখুন, আরটিভি এবং প্রথম আলোর খবরে বলা হয়েছে যে সম্প্রতি ডিজিএফআই এর মানে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী সম্প্রতি ভারত সফর করেন। আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ে। তো তিনি এ সময়ে ভারতীয় কর্তৃপক্ষকে হাদি হত্যা মামলার আসামি সহ সকল সন্ত্রাসীদেরকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চাপ দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ সুস্পষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে উক্ত দুই খুনের আসামিকে আজকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও বাংলাদেশের আহ্বানের প্রেক্ষিতে ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণাকারীদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালাবে বলে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে। এটা আমার বিশ্বাস হয় না। তাহলে তো আপনার ওই পলাতক আওয়ামী লীগের সবাইকে গ্রেপ্তার করতে হবে, সেটা কি ভারত করবে? আমার তো তা মনে হয় না। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে ভারতীয় পুলিশ হাদি হত্যাকারী ফয়সাল করিম মাসুদকে খুঁজে পায় না, আলমগীর শেখকে খুঁজে পায় না, এমনকি তাদের ভারতে প্রবেশের কোনো প্রমাণও পায় না। যেই না গত সপ্তাহে ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ভারতে গেলেন এবং বললেন যে হাদি হত্যাকারীদের ফেরত দিতে হবে, তার কয়েকদিনের ভিতরেই তারা গ্রেপ্তার করে ফেললো এই ফয়সাল করিম মাসুদকে এবং আলমগীর শেখকে। 3 মাস হয়ে গেল তারা খুঁজে পায়নি। এই ডিজিএফআই প্রধান যাওয়ার পরই তারা খুঁজে পেল, যেটা প্রথম আলো বলতেছে আর টিভি বলতেছে যে ডিজিএফআই প্রধান সেখানে গিয়ে হাদি হত্যাকারীকে ফেরত চেয়েছেন, তার 2-3 দিন পরেই হাদি হত্যাকারী গ্রেপ্তার হলো ভারতে। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? আমার মনে হয় এই ফয়সাল করিম মাসুদকে 29শে ডিসেম্বর অথবা এর আগে বা পরে কোনো এক সময়ে গ্রেপ্তার করা হয় আলমগীর শেখ সহ। কিন্তু হয়তো এমন হতে পারে যে ভারতের পক্ষ থেকে কিছু শর্ত ছিল এবং সেই শর্ত ইউনূস সরকার না মানার কারণেই ভারতীয় পুলিশ এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে আটকের কথা অস্বীকার করেছিল। এবং যেহেতু এখন নতুন তারেক রহমান সরকার এসেছে এবং এজন্যই দায়িত্ব পাওয়ার 3 দিনের মাথায় ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তিনি ভারতে যান এবং আলোচনা করেন এবং আলোচনা ফলপ্রসূ হওয়ার কারণেই হাদি খুনিদেরকে ভারত গ্রেপ্তার দেখায়। এখন কি আলোচনা হচ্ছে আমি জানি না, তবে আমি যেটুকু শুনেছি যে ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তিনি একজন ভালো মানুষ, তিনি অবশ্যই ফলপ্রসূ আলোচনাই করেছেন যেটা বাংলাদেশের অনুকূলে, এবং তারপরেই এই হাদির খুনিদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বনগা সীমান্ত টিমান্ত এগুলো আসলে একটা স্ক্রিপ্ট সাজিয়ে গ্রেপ্তার দেখায় আর কি। তো যাই হোক দর্শক, ফয়সাল করিমকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নিয়ে এসে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হোক যে কার নির্দেশে ফয়সাল করিম মাসুদ হাদিকে গুলি করেছিল, এবং এতে যদি কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসে তাও হোক, তবু আমরা সত্যটা জানতে চাই এই হাদি হত্যার পিছনে কলকাঠি কে নেড়েছিল। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।